আমাদের হাতি সাফারি শুরু হলো অন্যরকম একটা অভিজ্ঞতা। এই রাস্তাটা এত সুন্দর যে ক্যামেরা সত্যি কথা বলছি বন্ধ করতে ইচ্ছা করছে না। দেখো 7 পয়েন্ট সাইট সিইং এর সবচেয়ে দূরবর্তী যে জায়গাটা আর আমার মনে হয় সবচেয়ে সুন্দর যে জায়গাটা, সেটাতেই এখন আমরা চলে এসেছি, বিন্দু। ওয়েলকাম টু ডুয়ার্স। ডুয়ার্স, যার অর্থ দরজা বা প্রবেশদ্বার। কিন্তু কিসের প্রবেশদ্বার? ম্যাপ অনুযায়ী বললে পূর্ব হিমালয়ের ভুটান ও ভারতের কানেক্টিং এরিয়া। কিন্তু আমাদের মতো ভ্রমণ প্রেমীদের কাছে এটা প্রবেশদ্বার হিমালয়ের সবুজ প্রকৃতিকে আস্বাদন করার, জঙ্গলের আলো আঁধারি পথে নিজেকে হারিয়ে ফেলার, আবার কোনো নদী চড়ে বসে নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার, আর সর্বোপরি বাংলার জীববৈচিত্র্য বা ওয়াইল্ড লাইফের সাথে সাক্ষাৎ করার। সেই ডুয়ার্সেরই একটা পপুলার সার্কিটে ঘুরে দেখাবো আজ তোমাদের, এবং দেব ঘোরার সমস্ত খুঁটিনাটি তথ্য। চলো তাহলে শুরু করি। ডুয়ার্স ভ্রমণের প্রথম দিন লাঠাগুড়ি পৌঁছে গরুবাড়া অভয়ারণ্যে জিপ সাফারি করে সন্ধ্যে নাগাদ আমরা পৌঁছে গেছিলাম ধূপজোড়া এলিফ্যান্ট ক্যাম্পে, এবং রাত্রে সেখানে ডিনার করে প্রথম দিন শেষ করার পর আজ শুরু হচ্ছে আমাদের দ্বিতীয় দিন। তাই প্রথম দিনের ভিডিওটি যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আই বাটন লিঙ্কে ক্লিক করে দেখে নাও। এবার শুরু করি আজকের দিনের গল্পটা। আমরা আছি এই ধূপজোড়া এলিফ্যান্ট ক্যাম্পে। এখন বাজছে 6:10 মতো। 6:30 থেকে সাফারি শুরু হবে, তাই সামনে ফরেস্ট অফিস ওইখানে গিয়ে এন্ট্রি করাতে হবে। আর এই হচ্ছে ধূপজোড়া এলিফ্যান্ট ক্যাম্প। এরকমই একটা ঘরে আমরা এখন আছি। চলো এবার। হ্যাঁ, 6:30তেই তো স্টার্ট হবে। এবার দেখা যাক। সামনে ওই যে ফরেস্ট অফিসটা দেখালাম, ওর পাশেই হাতিও আছে দাঁড়িয়ে, দেখাচ্ছি, দেখতে পাবে। ওই যে অফিস, ওই যে দাঁড়িয়ে আছে হাতি। সাফারি শুরু করার আগে সাফারি বুকিং রিসিপ্ট এবং দুজনেরই আইডি কার্ডের জেরক্স এখানে দেখিয়ে চেক করে নিতে হয়। সব কিছু জেরক্স করে রেডি রাখতে হয়, কারণ এখানে সফট কপিতে কোনো কাজ হয় না। এখন বাজে ভোর 6:30, আর আমরা এখন দাঁড়িয়ে আছি হাতি সাফারি শুরু হওয়ার যে অফিস, সেখানে দেখো সব হাতিগুলো রয়েছে। আর এখানে আমরা যে টাইমিংটা বুক করেছি সেটা হচ্ছে 6:30 থেকে 7:30। কখন শুরু হয় এবার দেখি। আর বাকি যে টাইমিংগুলো আছে হাতি সাফারির, সেগুলো আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি। ডকুমেন্ট চেক করার পর আমাদের বলা হলো এই উঁচু টাওয়ারের মতো জায়গাটাতে গিয়ে দাঁড়াতে। প্রায় 6:35-40 নাগাদই একটি হাতি চলে এলো এই টাওয়ারের সামনে, এবং আমরাও উঠে পড়লাম সেই হাতির পিঠে। হাতি সাফারি শুরু হলো অন্যরকম একটা অভিজ্ঞতা। এখন ভোরের জঙ্গলে কুয়াশা আছে, অনেকটা সেই উঠে চড়ার অভিজ্ঞতার মতো রাজস্থানে। অনেকটাই আলাদা। এই যে এখন এই যাচ্ছি জঙ্গলে ঢুকছি এবার। সকালের জঙ্গল, হালকা হালকা কুয়াশা আছে, চারপাশে পাখিদের প্রচুর কলতান। ওরাও যেন এখন ঘুম থেকে উঠছে। কি দেখতে পাবো আমি জানি না, কিন্তু এই এক্সপিরিয়েন্স, এই সময় জঙ্গলে এইভাবে ঢোকার, যেখানে জঙ্গলের অবাঞ্ছিত আওয়াজ শুধু আমাদের, এটা একটা অন্যরকমের অভিজ্ঞতা। এবার আমি জানি তোমাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে যে কালকে আমরা জিপ সাফারি করলাম এবং অতগুলো অ্যানিমেল স্পট করলাম, তারপরেও আজকে আবার হাতি সাফারি কেন? তার কারণ মূলত দুটো। এক, এটা একটা খুব
ইউনিক এক্সপিরিয়েন্স, যেটা আমরা এর আগে কখনো করিনি। আর 2, হাতি জঙ্গলের সেই সমস্ত জায়গাগুলোয় ঢুকতে পারে যেখানে কিন্তু একটা জিপ কখনোই ঢুকতে পারবে না। এই দুটো কারণেই প্রধানত আমাদের ইচ্ছা ছিল অন্তত একবার হাতি সাফারি করে দেখি। এবার বলে দিই এই সাফারি বুক করবে কী করে। এই সাফারি অনলাইনে বুক করা যায়। বুকিং লিঙ্ক আমি স্ক্রিনে আর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। তবে একটা কথা বলে দিই, সাফারিতে আসন সংখ্যা খুবই সীমিত। একটা স্লটে মাত্র 4 জন করেই যেতে পারে। তাই সাফারি যদি করতে চাও 1 মাস আগে ঠিক যখন এই সাফারির উইন্ডো ওপেন হবে, পারলে সেই দিনই বুক করে নেওয়ার চেষ্টা করো। জঙ্গল পেরিয়ে এবার আমরা পৌঁছলাম মূর্তি নদীর গ্রাসল্যান্ডে। আর হাতি এখান দিয়ে খুব আস্তে আস্তে নামছিল। পরে জেনেছিলাম হাতি খুব বুদ্ধিমান প্রাণী। সে যখন জানে তার পিঠের ওপর মানুষ আছে, সে ঢাল বেয়ে খুব আস্তে আস্তে নামে, যাতে মানুষ পড়ে না যায়। আর এই ছিল মূর্তি নদীর গ্রাসল্যান্ডের অবস্থা সকালবেলায়। এই গ্রাসল্যান্ডে কিন্তু প্রচুর ময়ূর ছিল, যদিও কুয়াশার জন্য সেগুলোকে ক্যাপচার করতে পারিনি। কয়েকটি ময়ূর তো আমাদের চোখের সামনে দিয়েই উড়ে গেছিল। আমরা হাতি পিঠে থেকে মূর্তি নদীতে নামছি। দেখো टोपी आने ले भुलाई गया। हाँ टोपी आने के दिन से देखा तो ले टोपी तो नहीं आने मैं टोपी आने भुला गया। আর এই মূর্তি নদীতে নেমে হাতি বেশ কিছুক্ষণ জল খেলো। আর মূর্তি নদীর জল ছিল একদম স্বচ্ছ কাঁচের মতো পরিষ্কার। মানুষের হাত যেখানে পড়েনি সেখানে প্রকৃতি এতই সুন্দর। ওর কি নাম? माधुरी মাধুরী। हाँ है ना माइला ए तो खाबी की भोरे खा जा দেখো মানে কি দেখতে পাওয়া যাবে আমি সত্যিই জানি না, বাট এই হাতিতে চড়ে জঙ্গলে ঘোরাটা একটা অভিজ্ঞতা। এটা একটা অভিজ্ঞতা। ভেবো না যে এখানে তুমি এলে প্রচুর জন্তু জানোয়ার দেখতে হবে, কোথাও হয় কিনা আমি জানি না। দেখতে পেলাম, ক্যাপচার করতে পারিনি, উড়ে গেল ময়ূর। হ্যাঁ, কি জোর ময়ূরটা উড়ে গেল। হ্যাঁ, অত জোরে ময়ূর উঠতে আমি কোনোদিন দেখিনি। মূর্তি নদী পেরিয়ে গ্রাসল্যান্ডের মধ্যে আরও কিছুটা এগিয়ে গেলাম। ডান দিকে তার দেওয়া যে জায়গাটা দেখতে পাচ্ছ, এর মধ্যে লম্বা লম্বা ঘাস লাগানো হচ্ছে। সেগুলো পরবর্তীকালে গন্ডাররা খাবে। এখন তার দিয়ে ঘেরা আছে, কারণ এখন যদি খুলে রাখে এই ঘাসগুলো পুরো বড় হওয়ার আগেই গন্ডাররা খেয়ে সাবার করে ফেলবে। माइला ए সেই যে হাতিটা আমরা রয়েছি, এটা আমাদেরই রয়েছি। হ্যাঁ প্রথম হাতিটা একটু ছোট, হ্যাঁ, এই হাতিটার নাম হচ্ছে জিনি। যিনি এর বয়স মোটামুটি ওই 30-এর কোথায়। 30-এর কোটায়। আর পিছনের হাতিটা পিছনের হাতিটা মাধুরী। মাধুরী, ওর বয়স 20 কোথায়। হ্যাঁ, ওরা একটু চঞ্চল টাইপের, পুরো রাস্তা খেতে খেতে আসছে। খুব খিদে পেয়েছে। ফেরার সময় আমরা আবার ক্রস করলাম সেই মূর্তি নদীকে, এবং আমাদের পিছনের ইয়াং হাতিটা এখানে ক্রস করতে করতেও অ্যাজ ইউজুয়াল জল খেতে খেতেই এলো। এই হাতি সাফারি করতে করতে একটা জিনিস জানতে পারলাম যে এই সাফারির জন্য কিন্তু মেয়ে হাতিদেরই ইউজ করা হয়, কারণ ছেলে হাতিরা একটু তাদের ক্যারেক্টারের দিক থেকে অ্যাগ্রেসিভ হয়। প্রায় 1 ঘন্টা জঙ্গলে ঘোরাঘুরির পর আমাদের সাফারি শেষ হয়ে এলো। আমরা আবার ফিরে এলাম স্টার্টিং পয়েন্টেই। অ্যানিমাল স্পট করতে পেরেছি বলতে আবজাভাবে একটি হরিণ, বেশ কিছু ময়ূর এবং একটি নীলকণ্ঠ পাখি। তবে তার অধিকাংশই ক্যামেরা বন্দি করতে পারিনি, কিন্তু অভিজ্ঞতার ঝুলি সম্পূর্ণ ছিল। এর আগে উটের পিঠে চড়ার অভিজ্ঞতা যেমন সারা জীবন মনে থাকবে, তেমনই জঙ্গলে এই হাতির পিঠে চড়ে ঘুরে বেড়ানোর অভিজ্ঞতাও আমি হয়তো কোনোদিনই ভুলব না। থ্যাংক ইউ, ভালো থেকো। আমাদের সাফারি শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই সেকেন্ড স্লটের জন্য আবার হাতি যথাস্থানে এসে দাঁড়িয়ে পড়ল। আর আমরা চললাম ব্রেকফাস্ট করার জন্য। ব্রেকফাস্টে আমরা নিয়েছিলাম রুটি, সবজি আর ডিম সেদ্ধ। তবে এখানে কিন্তু লুচির অপশানও অ্যাভেলেবেল। এবারে বলি এখানে খাওয়ার খরচ কত হবে। এখানে লাঞ্চ এবং ডিনার দুটো ক্ষেত্রেই খরচ হয় 200 টাকা পার হেড, আর ব্রেকফাস্টের জন্য 100 টাকা। মানে দিনে টোটাল হলো 3 বারে খাওয়ার জন্য 500 টাকা। আর আজ আমরা এখন যাচ্ছি এই গরুমারার একখানা বিখ্যাত সাইট সিং, যেটাকে বলা হয় 7 পয়েন্ট সাইট সিং, সেটা কভার করতে। চলো
জার্নি শুরু করা যাক। আর এই 7 পয়েন্ট সাইট সিইং আমরা যাচ্ছি পেম্বার সাথে, পেম্বাই আমাদের নিয়ে যাচ্ছে। এই সাইট সিইংটা মানে 7 পয়েন্ট সাইট সিইং করতে গরুমারা থেকে খরচ পড়ে মোটামুটি 3,500 টাকা মতো। ডুয়ার্সের এই 7 পয়েন্ট সাইট সিইংয়ে আমরা সব থেকে প্রথমে যাচ্ছি যেগুলো সব থেকে দূরে, অর্থাৎ ঝালং এবং বিন্দু। ঝালং যেখানে লাটাগুড়ির থেকে মোটামুটি 51 কিলোমিটার দূরে, সেখানে বিন্দু আরও একটু আগে প্রায় 60 কিলোমিটার দূরে। আপাতত আমাদের প্রথম গন্তব্য এখন ঝালং। গোটা রাস্তাটা এখানে জঙ্গলের মধ্যে দিয়ে এবং রাস্তা ভীষণ সুন্দর। সিঙ্গেল লাইন। এই যে লাইনটা দেখলে, এই লাইনটা দিয়ে যাওয়া যায় আলিপুরদুয়ার, আসাম, গুয়াহাটি, অর্থাৎ নর্থ ইস্টের কানেকশানের জন্য এই লাইনটাই কিন্তু আছে। এই রাস্তাটা এত সুন্দর যে ক্যামেরা সত্যি কথা বলছি বন্ধ করতে ইচ্ছা করছে না। দেখো, গোটা রাস্তা জুড়েই এরকম জঙ্গল, গ্রাম্য জীবন চোখে পড়ছে, যেখানে লোকে জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে যাচ্ছে। মানে ঝালং আর বিন্দু যাওয়ার রাস্তা সত্যি মানে ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। ডুয়ার্সের এই দিকটা এখনো অবধি যতগুলো জায়গা দেখেছি তার মধ্যে অন্যতম সুন্দর জায়গা মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এদিক দিয়েই তো যাবো। আমরা এসে গেছি আজকে আমাদের ফার্স্ট পয়েন্ট, যেটা হচ্ছে ঝালং ভিউ পয়েন্ট, যেখান থেকে দেখা যায় পাহাড়ের একটা খুব সুন্দর ভিউ, এবং ওদিকটা পুরোটাই ভুটান পাহাড়। ওই যে বিল্ডিংটা দেখছো ওটাও ভুটানের। আর জলঢাকা নদীর একটা দুর্দান্ত ভিউ দেখা যায় এখানে, দেখো একবার। ঝালং দেখে নিয়ে আমরা এবার যাচ্ছি পরের স্পট, অর্থাৎ বিন্দু দেখতে, যেটা এখান থেকে আবার আরও 9 কিলোমিটার দূরে। বিন্দু যাওয়ার পথে জলঢাকা হাইডেল পাওয়ার প্রজেক্টের একটা জায়গা আসে, যেখান থেকে দেখা যায় জলঢাকা নদীর এই অপূর্ব দৃশ্য। আবার শুরু করলাম গন্তব্যের উদ্দেশ্যে পথ চলা। জানি না গন্তব্যে গিয়ে কি দেখব, তবে যাত্রাপথ অতীব সুন্দর। আর একটা কথা এখানে বলে দিই, ঝালং হোক কি বিন্দু, এই দুটো পয়েন্ট দেখার জন্যই কিন্তু বেশ কিছুটা পাহাড়ে চড়াই হতে হয়, অবশ্যই গাড়ি করে। তবে বিন্দু জায়গাটায় যখন তুমি পৌঁছবে, সেই জায়গাটা কিন্তু আবার একদম নদীর ধারে পড়ে। এই বিন্দু ভারত তথা বাংলার শেষ গ্রাম, সেই হিসাবে এই বিন্দু নামটা আমার বেশ অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়েছিল। আর এরপরেই শুরু হয়ে যায় ভুটান। আর আমাদের গাড়ি এরপর যে জায়গাটায় গিয়ে থেমেছিল, সেই জায়গাটা অনেকটা পিকনিক স্পটের মতো বলা চলে। এই জায়গাটায় নেমে আমি তো প্রায় অবাক হয়ে গেলাম। এখানে পুরো তো একবারে মেলা বসে গেছে, জামা কাপড়, টুপি, সোয়েটার, ব্যাগ, কি নেই এখানে। এবং বেশিরভাগই ট্যাগ মারা মেড ইন ভুটান। যদিও 2019 সালে আমি অলরেডি ভুটান ঘুরে এসেছি, এবং তাই জন্য এই জিনিসগুলো দেখে আমার একটু ডাউট হচ্ছিল এগুলো আদৌ মেড ইন ভুটান কিনা। যাই হোক, তোমরা এখানে গেলে তোমাদের মতো ইচ্ছে মতো দেখে শুনে বিচার করে নিও। তবে যে জিনিসগুলো আমার খুব নজর কেড়েছিল সেগুলো হচ্ছে এই চকলেট, বিভিন্ন রকম বিভিন্ন স্বাদের চকলেট। এখানে দেখো অনেক রকমের চকলেট আছে, এগুলো নেওয়া যায়। সমস্ত চকলেটই প্রায় 5 টাকা করে পড়ে। কিছু কিছু স্পেশাল চকলেট আছে, যেমন ধরো এটা ভুটানে দেখেছিলাম, এটা পড়ে 2 টাকা পার পিস। যে মিতা এখন বেছে বুঝে অনেক রকমের চকলেট নিতে ব্যস্ত। তো এটাই বিন্দুই বেসিক্যালি লাস্ট গ্রাম ভারতের। তো লাস্ট গ্রাম, এরপর ওই মানে এই পাহাড়টা, এই যে দেখাও, ওই পাহাড়টা হয়ে যাচ্ছে ভুটান। ওই দিকেরটা ভুটান, এদিকেরটা ভারত,
মাঝখানে ড্যাম। মাঝখানে ড্যাম আর জলঢাকা নদী অ্যাকচুয়ালি ভারত আর ভুটানকে আলাদা করছে। যেরকমটা তোমাদের আগেই বললাম, 7 পয়েন্ট সাইট সিইংয়ের সবচেয়ে দূরবর্তী যে জায়গাটা আর আমার মনে হয় সবচেয়ে সুন্দর যে জায়গাটা, সেটাতেই এখন আমরা চলে এসেছি। বিন্দুতে এলে যেটা দেখা যায় সেটা হচ্ছে নদীর সাথে সাথে এই ড্যামটাকেও দেখতেই পাচ্ছ। এখন ড্যামের মোটামুটি 3টে মতো লক গেট খোলা রয়েছে, তো সেখান দিয়ে জলটা বেরোচ্ছে আর তারপর ফুল ফোর্সে একদম স্বচ্ছ জলটা যাচ্ছে। এই যে দেখো সবাই রিভার বেড অবধি নেমে গেছে, রিভার বেড অবধি যাওয়া যায়। ওই দিকের পাহাড়টাই হচ্ছে ভুটান আর এদিকে আমরা দাঁড়িয়ে আছি, এটা ইন্ডিয়া। তো ভীষণ সুন্দর জায়গাটার আজকে ওয়েদার দুর্দান্ত, একদম পুরো নীল আকাশ, রোদ্দুর ঝলমল করছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, দারুণ ওয়েদার, দারুণ। 7 পয়েন্ট সাইট সিইংয়ে বিন্দু মাস্ট ভিজিট এরিয়া। আমাদের সেকেন্ড পয়েন্ট বা বিন্দু সেটা দেখা হয়ে গেছে। এর মধ্যে প্রায় 12:30 বাজছে। আর দেখো ডিসেম্বর মাস হওয়া সত্ত্বেও মানে বেশ এখানে কিন্তু একদমই ঠান্ডা নেই, জ্যাকেটও গায়ে রাখতে পারিনি, কপালেও হালকা হালকা ঘাম চলে এসেছে। আপাতত এবার আমরা যাচ্ছি পরের আরও 4টে স্পট করতে। সেগুলো হচ্ছে সামসিং, সান্তানেখোলা, রকি আইল্যান্ড এবং লালিগুরাস। সেই সবকটা একটা মোড় থেকেই যেতে হয়। এই মোড়টা যেখানে দাঁড়িয়ে আছি এটা খুব ইন্টারেস্টিং। লাটাগুড়ি থেকে রাস্তাটা ওদিক দিয়ে আসে, এসে এখানে রাস্তাটা দুটো ভাগ হয়। ওপরে যেমন বোর্ডে লেখা আছে ঝালং আর বিন্দু পড়ে এই দিকে, বাকি যে 4টে পয়েন্ট মানে সামসিং, সান্তানেখোলা, লালিগুরাস অ্যান্ড রকি আইল্যান্ড সেটার জন্য যেতে হয় এদিকে। ওপাশের দুটো আমাদের হয়ে গেছে, আমরা এই 4টে করার জন্য এখন এগোবো। সত্যি কথা বলতে ডুয়ার্স যদি আলাদা করে কোনো সাইট সিইং পয়েন্ট নাও থাকতো তাহলেও বোধহয় ডুয়ার্সের রাস্তায় রাস্তায় ঘুরতেও ভালো লাগতো। এই দেখো, এই আবার একটি চা বাগান, এটার নাম মেটলি ট্রি গার্ডেন। চা বাগানের পর এই সামসিং, সান্তানেখোলা যাওয়ার রাস্তায় আসে একটা বেশ বড় এবং ঘন জঙ্গল। জায়গাটা দেখো একবার। আর এখানে আরও একটা কথা বলতেই হয়, ঝালং এবং বিন্দু এই দিক থেকে যাওয়ার রাস্তা যেমন প্রচণ্ড সুন্দর হয়ে গেছে এখন, এই বাকি যে 4টে পয়েন্ট মানে এই সামসিং, সান্তানেখোলা, লালিগুরাস আর রকি আইল্যান্ড এপাশের রাস্তাটা কিন্তু ভালো নয়, যেরকম তোমরা ভিডিওতে দেখতেও পাচ্ছ। রাস্তাটা খুবই খারাপ এবং এইভাবে আমরা হেলতে তুলতেই যাচ্ছি। সান্তানেখোলা পৌঁছে আমরা আগে লাঞ্চ করে নিচ্ছি, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 2:30 বাজছে। তো আমরা লাঞ্চ করছি হোম ট্যুরিজম সেন্টার বলে একটি জায়গা থেকে। ভেজ থালি নিয়েছি যেটা পড়েছে 150 টাকা। দিয়েছে আলু কপির তরকারি, স্কোয়াশের তরকারি, আলু ভাজা আর এই এসে গেছে ডাল। খাবার ঠিকঠাক। সান্তানেখোলাতে আমাদের লাঞ্চ হয়ে গেছে। লাঞ্চের পরে এবার আমরা যাচ্ছি সান্তানেখোলার যেটা সবথেকে সুন্দর জায়গা, একটা হ্যাঙ্গিং ব্রিজ, সেটা দেখতে। যেখানে লাঞ্চ করলাম মানে যেখানে সান্তানেখোলার সব গাড়ি এসে থামে, সেখান থেকে জায়গাটা হেঁটে আর 500 মিটার মতো, কাজে হেঁটেই চলে যাওয়া যায়, 8 মিনিট মতো লাগবে। বাট এখানে রাস্তাটার অবস্থা খুবই খারাপ। সামনে মিতা হেঁটে যাচ্ছে দেখতেই পাচ্ছ। বেসিক্যালি এখানে রাস্তা বলে আর কিছু পড়েই নেই। এখানটা দিয়েই 8 মিনিট মতো হেঁটে যাব, গিয়ে সামনে হ্যাঙ্গিং ব্রিজটা পেয়ে যাব আমরা। জায়গাটার ন্যাচারাল বিউটি সত্যিই সুন্দর, সবুজ পাহাড়, নানা রকমের ফুল গাছ, দেখতে জায়গাটা সত্যিই বেশ সুন্দর লাগছে। দেখো আমরা হেঁটে স্টার্ট করেছিলাম এবং এখানে বলে রাখি যে গুগল ম্যাপ দেখে তোমার ফার্স্টে মনে হতেই পারে যে আমি জায়গাটা হেঁটে চলে যেতে পারবো। ফার্স্ট অফ অল সেই লোকেশনটা মানে যে রাস্তাটা গুগল ম্যাপ দেখাবে সেটা ভুল, আর এত কাছেও নয়। সেই জন্য আমরা মাঝ রাস্তা থেকে একখানা গাড়ি ডাকলাম, সেই গাড়ি এখন আমাদের নিয়ে যাচ্ছে একদম সান্তানেখোলা ব্রিজ অবধি। এইটার জন্য লাগে 300 টাকা, আর এখানে এন্ট্রি ফি বাবদ 20 টাকা দিতে হবে। আমরা ফাইনালি অলমোস্ট সান্তানেখোলা ব্রিজ অবধি এসে গেছি। এই যে এবার চলো নেবে জায়গাটাকে ভালো করে দেখাচ্ছি। আমরা
চলে এসেছি সান্তালে খোলার দ্য মোস্ট কি বলবো পপুলার একটা পয়েন্ট, সেটা হচ্ছে সান্তালে খোলা হ্যাঙ্গিং ব্রিজ। এখান থেকে যাওয়ার মতো আরও অনেক জায়গা আছে, নেওড়া ড্যাম এটসেট্রা এটসেট্রা, বাট সবাই যেটাতে অবশ্যই আসে সেটা হচ্ছে এই সান্তালে খোলা হ্যাঙ্গিং ব্রিজ, মূর্তি নদীর ওপর দিয়ে। হ্যাঁ, মূর্তি নদীর একটা শাখা পোশাখা টাইপের এটা, তার ওপর দিয়ে রয়েছে এই হ্যাঙ্গিং ব্রিজ। হ্যাঁ, আর এই হ্যাঙ্গিং ব্রিজটা ক্রস করে যেতে হয় যদি তুমি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে থাকার প্রপার্টিগুলো আছে সেইটাতে তুমি থাকতে চাও জঙ্গলের মধ্যে, তাহলে কিন্তু সেটার জন্য তোমাকে এই ব্রিজটা ক্রস করে যেতে হয়। ব্রিজটা কিন্তু বেশ দুলছে বাট ভালো, খুব সুন্দর অভিজ্ঞতা। জায়গাটা খুব সুন্দর, একদম পুরো জঙ্গল, তার মধ্যে একটা ছোট্ট পাহাড়ি নদী, অ্যান্ড রিয়েলি ইটস রিয়েলি বিউটিফুল। তাহলে আমাদের 3টে স্পট হয়ে গেল, এখন মোটামুটি 3:30 মতো বাজছে, সূর্য আস্তে আস্তে পিছনের দিকে যাচ্ছে, আর 4টে স্পট পড়ে আছে। তাও আমরা রিল্যাক্সড আছি, কেন সেটা একটু বাদে বলবো। আপাতত আমরা যাচ্ছি এর পরের স্পটে, সেটার নাম হচ্ছে রকি আইল্যান্ড। যে রাস্তা দিয়ে আমরা সান্তানেখোলা এসেছিলাম সেই রাস্তা দিয়ে কিছুটা ফেরত যেতে হবে, গিয়ে তারপর আমরা বাঁহাতে ঘুরে যাব। রাস্তাটা দেখো। आइलैंड क्यों नाम दिया गया है। আমরা চলে এসেছি পরের স্পটে। এই জায়গাটার নাম রকি আইল্যান্ড, যদিও রকি আইল্যান্ড না হয় রকি রিভার হলেই বেটার হতো। ওই আয়রন ব্রিজ ওটা ক্রস করলাম, আর নিচে এই হচ্ছে রকি রিভার যেখানে মিতা এখন নামছে। নামার সিঁড়িটা একটু স্টিপ। আমাদের 4টে স্পট দেখা কমপ্লিট। এবার আমরা যাচ্ছি 5 নম্বর স্পট, যার নামটা খুব সুন্দর। এই নামটা হচ্ছে লালিগুড়াস। এখান থেকে সামান্য একটু যেতে হবে, আর এদিকে এখন বাজছে বিকেল 4টে, অর্থাৎ হিসেব করে দেখলে আমাদের হাতে আর 1 ঘন্টা 10-15 মিনিট মতো পড়ে আছে দিনের আলোয়। চলো আমরা লালিগুড়াস পৌঁছাতে কী অবস্থা হয় দেখা যাক। সময় 4:20, সূর্য অস্ত যেতে শুরু করেছে পশ্চিম আকাশে, আর আমরা চলে এসেছি আমাদের পরবর্তী পয়েন্ট লালিগুড়াস। এবার এই লালিগুড়াস জায়গাটা বিখ্যাত কেন? এই লালিগুড়াসও বেসিক্যালি ঝালংয়ের মতো একখানা খুব সুন্দর স্পট, যেখান থেকে একটা খুব ভালো ভিউ আছে। ভিউটা হচ্ছে সামনের দিকে থাকা ভুটানের। দেখাচ্ছি তোমাদের, দেখো। আর দুটো দিক থেকে দুটো পাহাড় এরকম ঢাল দিয়ে নেমে গেছে, মধ্যখান দিয়ে ঠিক নদীটা মাঝখানে যে নদীটা ভাগ করেছে, আমরা এদিকে আছি, এদিকটা ইন্ডিয়া আর উল্টো দিকটা ভুটান। এবার জায়গাটা দেখাচ্ছি। ওই যে ওদিকটা, ওই দিকটা, ওই দূরের দিকটা, ওই পাশটা ভুটান আর এ পাশটা ভারত। জায়গাটা আরো ভালো করে দেখাচ্ছি। এই যে পয়েন্টটা আছে লালিগুড়াস, এখানে ভিউ পয়েন্টের ছোটোখাটো কিছু চায়ের স্টল রয়েছে, চকলেট বিস্কিট সবই রকম পাওয়া যাচ্ছে। তো তোমরা চাইলে যদি বিকেলের দিকে এখানে আসো এই রিফ্রেশমেন্টটুকু নিতেই পারো। চলো 1192। আপাতত আমরা এবার এগোবো আমাদের পরের স্পট, 6 নম্বর স্পট, সেটা হচ্ছে সামসিং টি গার্ডেন। চলো এগোনো যাক। আমরা এগিয়ে চলেছি সামসিং টি গার্ডেনের দিকে। এদিকে আস্তে আস্তে সানসেট হচ্ছে, আকাশ হলুদ হয়ে আসছে, সেই হলুদ আভাটা ছড়িয়ে পড়ছে পুরো জায়গাটাতে। কি অসাধারণ দেখতে লাগছে, মানে সত্যি যে কি অসাধারণ বলে বোঝাতে পারবো না। একবার খালি আমার দিকে ক্যামেরা ঘোরালাম আমার এক্সপ্রেশন বোঝানোর জন্য, এবার তোমরা জায়গাটা দেখো। ওয়াও, আমরা এসে গেছি আজকে আমাদের 6 নম্বর পয়েন্ট সামসিং টি গার্ডেনে।
তাহলে 6টা পয়েন্ট ঘোরা আমাদের কমপ্লিট। এখন বাজছে 4:40 মতো, এদিকে সানসেট হচ্ছে। তাহলে কোন পয়েন্টটা আমাদের পড়ে থাকলো? যে পয়েন্টটা পড়ে থাকলো সেটা হচ্ছে মূর্তি রিভার। এবার মূর্তি রিভার আমরা আজকে যাচ্ছি না, তার কারণ হচ্ছে আমরা যেখানে আছি মানে ধূপজোড়া নেচার ক্যাম্প, এলিফ্যান্ট ক্যাম্প, সেটা মূর্তি নদীর পাশেই। আমরা কাল সকালে যখন এখান থেকে বেরোবো ওটা ঘুরে চলে যাব। আর এটা জানতাম বলেই আমরা আজকে আমাদের সাইট সিইং শুরু করেছি বেলা 10টা নাগাদ। তোমরা যদি 7টা পয়েন্ট একদিনেই ঘুরে দেখতে চাও, তাহলে যদি সকাল 9টা নাগাদ শুরু করো তোমাদের জার্নি, তোমরা কিন্তু এই 7টা পয়েন্ট একসাথেই ঘুরে নিতে পারবে। তবে চিন্তা করো না, মূর্তি রিভার আমি তোমাদের দেখিয়ে দেবো। 7 পয়েন্ট সাইট সিইং শেষ করে আমাদের রিসর্টে পৌঁছতে প্রায় সন্ধে হয়ে গেল। আমরা আছি আজকেও ধূপজোড়া এলিফ্যান্ট ক্যাম্পে। আর ক্যাম্পে ফিরেই যেটা আমাদের প্রথম মাথায় হলো সেটা হচ্ছে এখন চাই 1 কাপ গরম গরম চা আর স্ন্যাক্সে ছিল ভেজ পকোড়া আর গরম গরম আদা চা। খেয়ে জাস্ট মনটা জুড়িয়ে গেল। 8:15 মতো বাজছে আর আমাদের ডিনারের ডাক এসে গেছে। তো চলো এবার ডিনার করতে যাওয়া যাক। বাইরে তো বেশ ঠান্ডা লাগছে, প্রথমে এসে অতটা ঠান্ডাটা বুঝতে পারিনি, তো এখন এবার একটু ঠান্ডাটা লাগছে। সামনেই একদম আমাদের রুম থেকে বেরিয়েই রেস্টুরেন্ট, তো চলো যাওয়া যাক। আচ্ছা, আমাদের ডিনার মোটামুটি এসে গেছে। এখানে রয়েছে রুটি গরম গরম হাতে গড়া, এখানে এসছে সুন্দর 2টো গরম গরম বেগুন ভাজা, পেঁয়াজ, শসা, লঙ্কা, আরও জিনিসপত্র আসবে। চিকেন আছে, হ্যাঁ যে সবজিও এসে গেছে, বাঁধাকপির তরকারি। তো এরপর বোধহয় চিকেন আছে। তো চলো এবার একটু খেয়ে দেখা যাক। ভালো, খুব ভালো। তো রাত্রের পুরো মেনু এবার টেবিলে হাজির। রুটি, মাংস, এখানে বেগুন ভাজা যেটা আমরা অলরেডি খেয়ে ফেলেছি, বাঁধাকপি, ডাল, আর খাওয়া দাওয়া দারুণ জমে গেছে, দারুণ। আর ঠিক যেমনটা তোমাদেরকে বলেছিলাম, এটা হচ্ছে 7 নম্বর স্পট। এই হচ্ছে মূর্তি রিভার বেড। এটা যেহেতু একখানা সিজনাল রিভার, অর্থাৎ বর্ষার জলে পুষ্ট নদী, তাই এখন শীতকালে জল প্রায় নেই বললেই চলে। হাঁটতে হাঁটতে আমরা নেমে এসেছি একদম মূর্তি রিভার বেডে। এই জিনিসটার সাথে মিল পাওয়া যাচ্ছে অনেকটা কিন্তু জয়ন্তীর ওপরে আমাদের একটা ডিটেল ভিডিও আছে, সেটা যদি দেখে না থাকো তাহলে আই বাটন লিঙ্কে এখানে ক্লিক করে অবশ্যই দেখে নাও, খুব ভালো লাগবে। আর এই দেখো মূর্তি নদীর মধ্যেও এখানে সামান্য জল আছে, আশা করা যায় বর্ষাকালে জলটা বাড়বে। আর এইখানে এই মূর্তি নদীকে ক্রস করার জন্য দেখো একটা নতুন ব্রিজ তৈরি হচ্ছে। ব্রিজটা তৈরি হওয়ার কাজ এখন চলছে, আশা করা যায় খুব শীঘ্রই হয়তো এই ব্রিজটা বানানো হয়ে যাবে। আজকের পর্ব তথা ডুয়ার্সের ভ্রমণ শেষ হচ্ছে এখানেই। এর পরের পর্বে দেখা হবে পাহাড়ে। আর এই পর্ব কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করো আর বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করো। আর আমাদের চ্যানেলে যদি নতুন হও বা আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলো না, তাহলে আমাদের সব ভিডিও সব থেকে আগে তোমার কাছেই পৌঁছে যাবে। এবার বলি, এই গরুমারা ঘুরতে এসে যদি তুমি জিপ সাফারি করতে চাও তার ডিটেলস পাবে এখানে। আর এই গোটা সিরিজটাকে ফলো করতে পারো এইখানে। খুব শীঘ্রই একটা নতুন কোনো জায়গায় সবার সাথে দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো, বাই।